আয়োজনে আজকে যখন আমরা কথা বলছি সারাদিনে অনেক কিছু ঘটে গেছে। উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক হয়েছে, সেখান থেকে একটা বিবৃতি এসেছে, প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক হচ্ছে, সারাদিন পদত্যাগ নিয়ে একটা প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন কিনা এরকম নিয়ে কথা হচ্ছে। আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে একটু একটু কথা বলতে চাই। প্রথমে একটু আপনার বিশ্লেষণ এই বিষয়ে জানি যে কি হলো, হুট করে কোথাও থেকে কোনো দাবি আসলো না, প্রধান উপদেষ্টা বললেন পদত্যাগের কথা, মানে বললেন না, তিনি জানালেন বা বার্তাটা আসলো যে তিনি পদত্যাগের কথা ভাবছেন বা তিনি পদত্যাগ করবেন। তারপরে আবার উপদেষ্টারা মিলে বসে বসে বললেন না তিনি পদত্যাগ করবেন না। কেনই বললেন পদত্যাগ করবেন, কেনই বলছেন পদত্যাগ করবেন না? তিনি যে পদত্যাগের কথা বলেছেন আপনি শিওর? শিওর হলে কিভাবে শিওর? উনি যে পদত্যাগ করছেন এই কথাটা আপনি প্রথম জেনেছেন কার কাছ থেকে? আপনি জেনেছেন এনসিপির নাহিদ ইসলামের কাছ থেকে। নাহিদ ইসলাম এবং প্রধান উপদেষ্টার মাঝখানে বৈঠকে তৃতীয় কোনো ব্যক্তি ছিলেন না। অন্য কোনো ব্যক্তি কি এই কথা সাক্ষ্য দিয়েছেন যে নাহিদ ইসলামের কাছে প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন? না, সাক্ষ্য দেন নাই তো, দেন নাই। প্রধান উপদেষ্টার একটা বিশাল প্রেস উইং আছে, সেই প্রেস উইং এর যারা কর্মকর্তা আছে ওনারা এতই করিত করবা, প্রধান উপদেষ্টা যা কিছু বলেন সেটা আবার নতুন নতুন ব্যাখ্যাও তারা বের করতে পারেন, এতই করিত করবা তারা। সেই প্রেস উইং এর কেউ কি বলেছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন, প্রধান উপদেষ্টার মন খারাপ, প্রধান উপদেষ্টা অভিমান করেছেন, কেউ কি বলেছেন কখনো? কেউ বলেন নাই। হঠাৎ করে নাহিদ ইসলামের কথা বললেন। নাহিদ ইসলাম কি প্রধান উপদেষ্টার মুখপাত্র? আমি মনে করি নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন সেই কথাটা যথার্থ নয়। এবং আমি এটাও এরকম কোনো বার্তা দেন নাই। আপনি কোথায় পেলেন বললাম তো ভাই, আমি একটা তিনটা জায়গা থেকে পেলাম, মানে আমি যদি তিনটা জায়গাকে একটু সামারাইজ করে আনি যে নাহিদ ইসলামের বক্তব্য বা এনসিপি থেকে যেটা জানলাম, এক যেটা আপনি বলছেন, দুই জামাতের আমির আজকে বৈঠক শেষ করে তিনি বলছেন যে দুই দলের চাপে বোঝা যাচ্ছে যে বিএনপির আন্দোলন বা ইশরাককে মেয়র হবার যে শপথ পড়ানোর জন্য যে আন্দোলন, সেই একটা চাপ এবং এনসিপির একটা আন্দোলন, সেরকম একটা চাপে তিনি হতাশ বিরক্ত থেকে অবস্থান। জামাতের আমিরের বক্তব্য তিনি বৈঠক শেষ করে এসে নিউ ইয়র্ক টাইমস তারা প্রধান উপদেষ্টার হাই অফিসিয়ালের সাথে কথা বলছেন, ফোনে কথা বলছেন, সেই রকম একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা বলছেন যে বিশেষ করে মানে সেখানে তারা বলছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগের এই সিদ্ধান্ত নিচ্ছেন বা এই বার্তা দিচ্ছেন, যদি আপনি বলেন। হ্যাঁ, এবং তিনি বলছেন যে হাই অফিসিয়ালের সাথে ফোনে কথা হয়েছে, সেখানে তারা বলছেন যে বিশেষ করে ওয়াকারের জামানের বক্তব্যে তিনটা বক্তব্য পাওয়া গেল। আমি কারণ খুঁজবো পরে, আগে আমি বলবো ওনার যে অভিপ্রায়, এই অভিপ্রায়ের কথা আমরা কার কাছে জেনেছি? নাহিদ ইসলামের কোন সোর্স আমাকে কনফার্ম করতে পারে নাই, এবং যত লোক সোর্স মানে ধরেছে সবাই নাহিদ ইসলামকে কোট করেছে। এছাড়া আর কোন সোর্স আমি দেখি নাই। বিবিসি কে নাহিদ ইসলাম কথাটা বলেছেন, বিবিসি সেটা প্রচার করেছে। পরের দিন সবগুলি পত্রিকা তোতা পাখির মতো, সবগুলি মিডিয়া তোতা পাখির মতো সেটা প্রচার করেছে। কোন একটা মিডিয়ার মাথায় এই জিনিসটা খেললো না যে আমি প্রধান উপদেষ্টার প্রেস উইকের কথাটা জিজ্ঞাসা করি। কেউ জিজ্ঞাসা করে নাই। বৃহস্পতিবার দিন রাতের বেলায় এই খবর উনি প্রচার করলেন নাহিদ ইসলাম সাহেব। শুক্রবার সারাদিন গেল, আমি দেখলাম না। শুক্রবার রাতে আমি একটা টেলিভিশনে টকশোতে গিয়েছিলাম, তখনও তারা এই প্রশ্নটা আমার করেছিল। আমি তাকে পাল্টা এই কথাটা জিজ্ঞাসা করেছিলাম, সোর্সটা কি? নো সোর্স, কেউ কোনো সোর্স দিতে পারে নাই। আমি এটাকে গুরুত্বপূর্ণ মনে করি না। আমি মনে করি এক নম্বর কথা হলো প্রধান উপদেষ্টা আদৌ এই ধরনের কোনো কথা বলেননি। কিন্তু আপনি কি নিউ ইয়র্ক টাইমস এর ওই সোর্সটাকে আপনি নিচ্ছেন না, যেখানে আসলে বলছে যে অফিশিয়াল প্রধান উপদেষ্টা অফিশিয়াল বলছেন যে তারই ড্রাফটও করেছেন, আপনি একটা কন্টেন্টও বানিয়েছিলেন মনে হয়। আচ্ছা, আজকে ওয়াহিদুদ্দিন মাহমুদ কি বলছে বলেন? আজকে ওয়াহিদুদ্দিন মাহমুদ কি বলেছেন? উনি বলেছেন প্রধান উপদেষ্টা কখনো পদত্যাগের কথা বলেন নাই। তাহলে ওয়াহিদুদ্দিন মাহমুদের কথা আপনি কি বুঝলেন? ওয়াহিদুদ্দিন মাহমুদ নিজে বলেছেন যে প্রধান উপদেষ্টা কখনো পদত্যাগের কথা বলেন নাই। তাহলে আমার যে সন্দেহটা, সেই সন্দেহটা তো ওয়াহিদুদ্দিন মাহমুদের কথায় তো আমি পেলাম, প্রমাণ পেলাম। আর আগের কথাগুলো তাহলে কি হলো? তাহলে আসলে কে সত্য বলছেন, কে মিথ্যা বলছেন? নাহিদ ইসলাম কি মিথ্যা বলেছেন, বা এই যে নিউ ইয়র্ক টাইমস যে অফিশিয়াল জীবনে কখনো মিথ্যা বলেন নাই? হ্যাঁ, নাহিদ ইসলাম কি তার জীবনে কখনো মিথ্যা বলেন নাই?
না বলতেই পারেন, মানে আমি এই জন্য আপনার কাছে জিজ্ঞাসা করছি। আরেকটা বললো, হ্যাঁ মানে আপনার তাহলে বিশ্লেষণটা কি, আমি যদি আপনার কনক্লুশনটা জানতে চাই বা আপনার সামারিটা কি করলেন সেটা যদি জানতে চাই, যে প্রধান উপদেষ্টা এরকম কোনো কথা বলেনি নাই কখনো, এটা আপনার মনে হচ্ছে? মানে নাহিদ ইসলাম যা বললেন বা নিউ ইয়র্ক টাইমস যে ইউনূসের অফিসে ফোন করে হাই অফিসিয়ালকে তা অবশ্য বলেন নাই, সোর্সটা বলেন নাই, কিন্তু হাই অফিসিয়াল বলছেন। তাহলে কি দাঁড়ানো? আজকে আমি তো আপনার একজনকে কোট করলাম, প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যে উনি কথা বলেন নাই। তাহলে এত উপদেষ্টা পরিষদের মানে বৈঠক হতে হলো কেন? সবাই মিলে কি বোঝানোর প্রয়োজন? সবই নাটক, মান অভিমানের নাটক চলছে এখানে। কথাটা সিম্পল, আমি বলি আপনাকে কি হয়েছে কি না হয়েছে, আমি তো ওখানে ছিলাম না। অবিশ্বাস করাই সাংবাদিক হিসেবে আমার কাজ, যতক্ষণ পর্যন্ত এটাকে আমি কনফার্ম করতে না পারবো। আমি কোনো কনফার্মেশন কারো কাছ থেকে পাইনি। আমি মনে করি এটা রাজনীতি হয়েছে, এটা রাজনীতি হয়েছে। আজকে দেখেন, আমি বলি প্রধান উপদেষ্টার সঙ্গে এর মধ্যে আমার জানার মধ্যে 3টা পলিটিক্যাল পার্টি দেখা করেছে, বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি। বিএনপি তার দাবি জানিয়েছে, এগুলো নিয়ে পরে হয়তো আপনারা আলোচনা করবেন। বিএনপি তার দাবি জানিয়েছে, জামাত তার দাবি জানিয়েছে, এনসিপি সব কথায় একমত হয়েছে। তার মানে এনসিপির কাজই হলো এমন কিছু করা যাতে নাকি প্রধান উপদেষ্টা খুশি হন। তো কাউকে তাহলে প্রধান উপদেষ্টাকে খুশি করতে কি তারা বলেছে আমি জানি না। বৃহস্পতিবার দিন রাতে বলেছে তারা, বৃহস্পতিবার দিন রাতে এনসিপির নেতা বিবিসি কে বলেছেন। বৃহস্পতিবারের পরের দিন কি ছিল? শুক্রবার। শুক্রবার হলো কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশে আন্দোলনের জন্য একটা খুবই উর্বর দিবস। এই দিবসে জুম্মার নামাজের পর বাইতুল মোকাররমে কিছু লোকজন আসেন, বাইতুল মোকাররমের সামনে আসেন কিছু লোকজন থাকেন, তারা চট করে ডাকলে এক জায়গায় মিছিল করে ফেলান। এরকম একটা প্রত্যাশা হয়তো কারো কারোর মধ্যে ছিল যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন। এই কথা শুনে অনেক লোক জড়ো হবেন, তারা বলবেন, আসবেন, এসে তারা জড়ো হবেন, বলে না পদত্যাগ করা যাবে না, পদত্যাগ করতে দেওয়া হবে না, এগুলি বলবেন। একটা আওয়াজ উঠবে, একটা হাইপ উঠবে। সেটা আনফরচুনেটলি উঠে নাই এই কারণে সময়টা আসলে অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। এই কথাটা যদি উনি গত সেপ্টেম্বরে বলতেন, ঢাকা শহরে মানুষ ভেঙে পড়তো, না আপনার পদত্যাগ করা চলবে না। কিন্তু এমন এক সময় উনি কথাটা বলেছেন যখন সালাউদ্দিন আহমেদের মতো বিএনপি নেতা বলতে পেরেছেন উনি যদি পদত্যাগ করেন করবেন, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। সালাউদ্দিন আহমেদ এই কথা বলার সাহস পাইতো না সেপ্টেম্বরে। এই যে রাজনৈতিক বাস্তবতাটা, রাজনৈতিক পরিবর্তনের যে বাস্তবতাটা, এই বাস্তবতা ডক্টর ইউনূস যত দ্রুত বুঝবেন তত দেশ এবং জাতি এবং ওনার জন্য ভালো। বুঝতে হবে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তাদের বাংলাদেশে সাধারণ মানুষের মনের অবস্থানটা এখন কোথায়, এটা ওনাদের বুঝতে হবে। এখন এটা বুঝেই কিনা উপদেষ্টা পরিষদের যে বিবৃতি, সেটাও নিশ্চয় আপনি দেখেছেন, সেখানে একটু কোট করি, যদি পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। আপনি আসলে এখান থেকে কি বুঝলেন? পরাজিত শক্তির ইন্ধন, বিদেশি ষড়যন্ত্র বলতে কি বুঝছেন? আর সকল কারণ জনসমক্ষে উত্থাপন করা হবে, তাহলে কি এখন কারণগুলো চাপা রাখা হচ্ছে? আচ্ছা, আমি বলছি আপনি জিনিসটা খুব ভালো কথা। এটা কিন্তু আপনাকে যদি লক্ষ্য করবেন, এই যে আওয়ামী লীগ আমলে একটা কথা বলা হতো, কেউ কিছু বললে যদি কারো কথা আওয়ামী লীগ সরকারের পছন্দ না হতো তাহলে বলতো যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কথাবার্তা বলছে তারা। এটা একটা ট্যাগ, একটা পলিটিক্যাল ট্যাগলাইন। এই সরকার আরেকটা ট্যাগলাইন পেয়েছে যে পরাজিত শক্তির সমর্থক। আচ্ছা, কেউ একটা কথা বল, যে কথাটা সরকারের পছন্দ হলো না, সরকার কি করে প্রমাণ করবে এই কথাটা পরাজিত শক্তির সমর্থক সে? এখন সরকারের অপছন্দনীয় সব কথাই কি পরাজিত শক্তির, ফ্যাসিস্ট শক্তির সমর্থকরা করবে? আচ্ছা, একটা কিছু করলো, মনে করেন আমি বললাম যে করিডোর দেওয়া ঠিক হবে না, তাহলে কি আমি একটা বিদেশি শক্তির সমর্থক হয়ে গেলাম? আমি যদি উল্টা বলি আপনি করিডোর দিচ্ছেন, এইটা একটা বিদেশি শক্তিকে সমর্থনে করছেন কাজটা, তাহলে আপনি প্রমাণ করবেন কিভাবে? এইগুলি হলো কি জানেন? ট্যাগ দেওয়া। এবং তারপরে বলছেন তাই যদি হয় তাহলে তারা
সমস্ত কথা জনগণের কাছে প্রকাশ করবে, করে যা করণীয় তাই করবে। তো জনগণের কাছে প্রকাশ ওই দিন করার দরকার কি? আজকেই করেন না। আজকে করতে সমস্যাটা কি? যদি আপনি বুঝেন যে কেউ পরাজিত শক্তির সমর্থক হিসাবে কিছু একটা করছে, শুরু করেছে, আপনি তখনই করেন। যদি আপনি বুঝেন যে কোনো একটা বিজয়ী শক্তি, এগুলো হলো কি জানেন, এগুলো হলো আগে একটা অজুহাত দেওয়া, অথবা ওনারা কিছু একটা করতে চাচ্ছেন, সেই করতে যাওয়ার জন্য আগে ভাগে একটা অজুহাত তৈরি করে রাখা। এগুলি কোনো ভালো নমুনা নয়। রাষ্ট্র চালানোর ক্ষেত্রে এগুলি ভালো নমুনা নয়। পরাজিত শক্তির সমর্থকরা আপনাকে ডিস্টার্ব করতেই পারে, অস্বাভাবিক কি? তাদেরকে আপনারা পরাজিত করেছেন, তারা কি খুব হ্যাপি হয়েছে নাকি? তারা তো আনহ্যাপি হতে পারে, তারা তো চেষ্টা করতেই পারে। এই জন্য আপনি সব কাজ কাম বন্ধ করে দেওয়া জনগণের কাছে যাবেন, তাহলে এখনই যান। জনগণের কাছে যাওয়ার কিন্তু আমার কোনো আপত্তি নাই। আপনি জনগণের কাছে যে কোনো সময় যাইতে পারেন, এবং এই যাওয়াটাই উচিত। আপনারা জনগণের কাছে যান না, এইটা নিয়ে তো জনগণের আপত্তি। আমার এখানেও প্রশ্ন, জনগণের কাছে যাবেন কি করে? তারা জনগণকে বলবে যে আমরা এই করিডোরটা দিতে চাই একটা মহৎ উদ্দেশ্যে, আমাদেরকে কেউ দিতে দিচ্ছে না, হয়ে গেল। আসলে ভাই এগুলি কোনো ঘটনা না। আমি ঘটনাটা বলি, আপনি প্রত্যেকটা কথা একটা করে বলবেন, আমি একটা করে উত্তর দেবো, কিন্তু কোনো সমাধানে আপনিও পৌঁছবেন না, আমিও পৌঁছবো না। আমি মূল সমস্যাটা বলি। মূল সমস্যাটা হলো, গত কয়েকদিন আগে কেউ কেউ বলেছেন তো ডিসেম্বরে নির্বাচন চাই, বলেছেন তো করিডোর দেওয়া যাবে না, বলেছেন তো মব ভায়োলেন্স বন্ধ করতে হবে, বলা তো হয়েছে। তাদেরকে যদি ওইভাবে কেউ উল্লেখ করে যে তুমি হাসিনার দালাল, তুমি ইন্ডিয়ার দালাল, দুটাই কিন্তু কমন পড়ে। পরাজিত শক্তিও পড়ে, বিদেশি শক্তিও পড়ে। সেইভাবে যদি কেউ বলে, উল্লেখ করতে চান আপনি, তার জন্য আপনি একটা পথ বানাইলেন। আপনি দেখবেন গত 2-3 দিন এই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, এদের টকশোগুলি দেখবেন, এদের অনুষ্ঠানগুলি দেখবেন, তারা কিন্তু এই ন্যারেটিভটা তৈরি করতেছে। এবং আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি, ওখানে যে ন্যারেটিভটা তৈরি হয় সেটাই আমাদের এখানে উচ্চারিত হয়। প্রাতিষ্ঠানিকভাবে সেটাকে এক ধরনের সাপোর্ট দেওয়া হয়। এটা আনফরচুনেট। আমি একটা বেসিক কথা বলি, শোনেন, আমার দুঃখটা কোথায় আমি বলি আপনাকে। আমি সবসময় একদম আমার হৃদয় দিয়ে বিশ্বাস করি যে এই দেশকে, এই জাতিকে অগ্রসর করতে হলে ঐক্যবদ্ধ করতে হবে। আমি বিশ্বাস করি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। আমাদের দুর্ভাগ্য হলো, আমরা আওয়ামী লীগের 15 বছরে দেখেছি, আওয়ামী লীগ খুব সচেতন ভাবে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে। তারা কিছু হলেই স্বাধীনতা বিরোধী চক্র, স্বাধীনতা চেতনা বিরোধী আওয়ামী লীগ, তারা বলতো যে বিএনপি জামাত চক্র, বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস, আগুন সন্ত্রাস, এগুলো বলে বলে দেশটাকে দুটো ভাগ করে দিয়েছিল। তখন আমি বলতাম যে বিএনপি জামাতের যারা লোক আছে, সমর্থক আছে, তাদেরকে আপনারা দেশ থেকে বের করে দিবেন, তাদেরকে বঙ্গোপসাগরে ফেলে দিবেন? আপনি পারবেন না। তোরা ভাই, আমার এক আত্মীয় বিএনপি করে, আরেক আত্মীয় আওয়ামী লীগ করে, আরেক আত্মীয় জামাত করে। আমার বাড়িতে কোনো প্রোগ্রাম হলে আমি 3 আত্মীয়কে দাওয়াত দিই, 3 আত্মীয়ের প্রোগ্রামে আমি যাই। 3 আত্মীয়, 3 রাজনৈতিক মতাদর্শী, বা 3 আত্মীয় আমার আত্মীয়, 3 আত্মীয় এই দেশের অধিবাসী, 3 আত্মীয়কে নিয়েই আমার চলতে হবে। সেই কাজটা আমরা ভেবেছিলাম এই সরকার এসে করবে, দেশটাকে ঐক্যবদ্ধ করবে। আনফরচুনেট হলো, সেই অনৈক্যের যে ধারা আমরা ওই সময় দেখেছি, সেটা এই সময় এসে আরো তীব্র হয়েছে। এইভাবে আপনি দেশকে অগ্রসর করতে পারবেন না, কথা পরিষ্কার ভাই। এখন তাহলে আপনি কি মনে করেন, তাহলে কি মনে করেন এখন তাহলে কি হবে? আপনি যে কনক্লুশনটা দিচ্ছেন যে সেই অনৈক্যটা আরো তীব্র হয়েছে, আমি নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনেও দেখছিলাম যে এখন সে এমন পরিস্থিতি যেটা আসলে এই ঐক্যবদ্ধ করাটা একরকম অসম্ভব একটা জায়গায় চলে গেছে। তাহলে আসলে কি হবে? ঐক্য যদি না হয় তাহলে কি হবে? না, কথাটা এটা না, এই ঐক্যটা এখন করা অসম্ভব হয়ে গেছে, কথাটা এটা না, এটা অসম্পূর্ণ বাক্য। সম্পূর্ণ বাক্য হলো এই অনৈক্যকে ঐক্যের মধ্যে আনা এদের পক্ষে অসম্ভব হয়ে গেছে। তো যদি আমি ঐক্যটা চাই, তাহলে আমি এদেরকে চেঞ্জ করবো, কথা পরিষ্কার। আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার
আমাদের দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছে এবং আগামীতে আরো ব্যর্থতা দিকে যাচ্ছে। তাহলে কি আপনি অন্তর্বর্তী সরকার জাতিকে পরিবর্তন ঐক্যবদ্ধ করার করা ছাড়া পক্ষে? আপনি অগ্রসর হতে পারবেন না। আপনি এই অন্তর্বর্তী সরকার পরিবর্তনের পক্ষে? পরিবর্তনের পক্ষে যাই না, আমি বলছি যে এরা পারবে না, এরা পারছে না। তাহলে কি ডক্টর ইউনূসের পদত্যাগই সঠিক সমাধান? আমি মনে করি, আমি পদত্যাগের কথা বলছি না, কিন্তু আমি বলছি যে এই সরকার, আমি যেটা বলি না সেটা আমাকে বলেন না। হ্যাঁ, মানে পারবে না, তাহলে কি হবে? না পারলে কি করবে? না বলে কি করে এটা আমি কেমন করবো? আমার হাতে ক্ষমতা আছে, আমার হাতে আপনি ক্ষমতা দিচ্ছেন, আমি এটা কেন করবো? আমি যেটা বলি সেটা, আমি যেটা বলি ওটুকু আমার কথা। আমার কথাটা হলো কি, যে এই সরকার এরই মধ্যে নিজেদেরকে এমন একটা বিতর্কিত অবস্থায় নিয়ে গেছে। আমি এটাও মনে করি এই সরকারের পক্ষে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করাও সম্ভব না। ডক্টর ইউনূস তো নিরপেক্ষ নন। দেখেন, ডক্টর ইউনূস এনসিপির লোক, অথবা এনসিপি ডক্টর ইউনূসের দল, এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি। কারণ এনসিপি গঠনের সময় ডক্টর ইউনূস বলেছেন তোমরা একটা দল করো। এক নম্বর, এই সরকারের 3 জন উপদেষ্টার ব্যাপারে এনসিপির আপত্তি আছে। তারা বলছে ওই 3 জন বিএনপির লোক। এই সরকারের 2 জন উপদেষ্টা এবং একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ব্যাপারে বিএনপির আপত্তি আছে। তারা বলছে এরা মানে পক্ষপাত দুষ্ট। তাহলে 3 জন 6 জন, এবং আমার কাছে ডক্টর ইউনূস পক্ষপাত দুষ্ট লোক। আমি যেটা পাবলিক ভাই, আমার তো একটা মত থাকতে পারে, আমার একটা মত আছে। তাহলে আমার এইখানে বসেই তো আমি 7 জনকে বলতে পারলাম যে 7 জন পক্ষপাত দুষ্ট। তো যে সরকারের 7 জন উপদেষ্টা পক্ষপাত দুষ্ট, সেই সরকারের অধীনে নির্বাচন যদি হয়, সেই নির্বাচন তো নিরপেক্ষ হবে না, নিরপেক্ষ হইতে পারে না। মনে করি নির্বাচন এই সাইড আমি আরো এখন না, এটা আমি আরো 2 মাস আগে বলছি যে ডক্টর ইউনূসের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। মানে তাহলে আসলে এই জন্যই আমি জিজ্ঞাসা করছি, আপনার মুখে আমি আসলে এই কথাটা বলাতে চাচ্ছি না, কিন্তু আপনার একটা সমাধানের জায়গা যদি জানতে চাই, তাহলে কি হবে? এই সরকারের অধীনে যদি নিরপেক্ষ সরকার সম্ভব, মানে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না হয়, জনাব সালাউদ্দিন আহমেদ যদি বলছেন যে ডক্টর ইউনূস চাইলে চলে যাবেন, বিকল্প জনগণ বেছে নেবে, বিকল্প কি? জনগণ জানে, জনগণ বেছে নেবে। আপনিও জনগণের এই প্রতিনিধি হিসেবে অনেক কথাও বলেন। বা আমি তো বলতে পারবো বিকল্প কি, আমি তো অত বড় মানুষ না ভাই, আমি ছোট মানুষ। জনগণ থেকে আসবে, সবাই মিলে বেছে নেবে, কিন্তু এরা পারবে না। এরা যে পারবে না, তারা 9 মাসে 10 মাসে দেখাই দিচ্ছে। 9-10 মাসে তারা কিছুই করতে পারে। আচ্ছা বলেন, ডক্টর ইউনূস থেকে বলছে আমি তো কাজ, আমাকে তো কাজ করতে দেওয়া হচ্ছে না। বলেন তো সে 10 মাসে কি কাজ করছে? সে 10 মাসে জাতিটাকে বিভক্ত করছে, প্রধান কাজ তাই এটা করছে। আমি এমন বিভক্ত করা করছে, এটা জোড়া লাগানো অনেক কঠিন। এখন এটাকে আবার জোড়া লাগানো অনেক কঠিন। কাজের মধ্যে কাজ সে এটাই করছে। আর বলেন কি কাজ করছে? হ্যাঁ, নিজের এইগুলো যেগুলো তার ফাইন টাইন ছিল, এই ইনকাম ট্যাক্স, এগুলো মাফ করে নিছে। গ্রামীণের নামে একটা ইউনিভার্সিটি করে দিছে, গ্রামীণের নামে আপনার ম্যান পাওয়ার লাইসেন্স করে দিছে, এবং আহতদের চিকিৎসা এখনো শেষ হয় নাই, নিহতদের ক্ষতিপূরণ এখনো দেওয়া সম্ভব হয় নাই। এগুলো তো করছে। আপনি বলেন না রে ভাই, আপনি বলেন যে ডক্টর ইউনূস কি এমন একটা কাজ করছে যে কাজ এই দেশে কোনোদিন হয় নাই? আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আমি তো ওইটাই প্রথম বললাম, জাতিটাকে বিভক্ত করছে। আমি তো এটাকে ওইভাবে মূল্যায়ন করি। তাহলে আপনি আর কি কাজ করতে চান? এখন বাকি আছে বিএনপি কে নিষিদ্ধ করা, হয়তো ওটা করতে চাইবে। জি, আপনি বলছেন জনগণ সিদ্ধান্ত নেবে, সালাউদ্দিন আহমেদ বলছেন জনগণ বিকল্প নেবে। এখন ওই উপদেষ্টা পরিষদের বিবৃতিরই আরেকটা অংশ একটু পড়ি। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের সক্রিয়তা, সরকারের সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার, আপনি বলছিলেন যেটি জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার। সরকারও বলছে জনগণকে সঙ্গে নিয়ে। এখন এই জনগণটা করবেটা কি আসলে? সবাই তো জনগণকে সঙ্গে নিচ্ছে, সবাই জনগণকে সঙ্গে নেবে, জনগণ দর্শক হয়ে দেখবে কে কে তাকে নিয়ে কি করতেছে। জনগণ হলো একটা অদ্ভুত একটা শব্দ, বুঝছেন? জনগণ অদ্ভুত শব্দ। শেখ হাসিনাও বলতো যে সব জনগণ আমার সঙ্গে আছে, এবং শেখ হাসিনা কিন্তু প্রমাণ করে দিত